সর্বেভ্যো দেবেভ্যো নমঃ, সর্বাভ্যো দেবীভ্যো নমঃ। সুধীবৃন্দ নমস্কার। ডক্টর সুজিত ধর ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে রিতম অ্যাপ এবং ritomBangla.com-এ স্বাগত জানাই। ডক্টর সুজিত ধর ফাউন্ডেশন প্রতি বছরই শ্রীমতী মহুয়া ধরের অনুপ্রেরণায় 3টে বৌদ্ধিক সেমিনারের আয়োজন করে থাকে। ওয়েবিনার এই প্রথম। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে আজকের আলোচনার বিষয় স্মরণে ও নমনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সোশিও পলিটিক্যাল প্রেক্ষাপটে একটি মনোজ্ঞ আলোচনা। ডক্টর সুজিত ধর ছিলেন আদ্যন্ত 80-র চরম ভেতরে বাইরে একজন স্বয়ংসেবক, বিশ্ব হিন্দু পরিষদের সর্বভারতীয় সভাপতি এবং একজন হৃদয়বান কার্ডিওভাস্কুলার থোরাসিক সার্জন। সকল কাজের মধ্যেই উনি পূর্ণ ব্রহ্মের অনুসন্ধান করতেন। ভারতীয় ইতিহাস সংকলন সমিতির আলোচনা সভায় আমরা প্রায়শই ওনার মুখ থেকে শুনেছি, পূর্ণ প্রাণে যাবার যাহা, রিক্ত হাতে চাষনে তারে। আজ সেই পূর্ণ তত্ত্বের অনুসন্ধান আমরা করব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। আজকের আলোচকদের মধ্যে রয়েছেন ডক্টর অচিন্ত বিশ্বাস, প্রাক্তন উপাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। রয়েছেন ডক্টর নিখিলেশ গুহ। আর আলোচনা সামিং আপ করবেন ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ। অয়মারম্ভ শুভায় ভবতু। আজকে প্রথমে ফাউন্ডেশনের তরফে বক্তব্য নিবেদন করবেন অ্যাডভোকেট অজয় নন্দী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পশ্চিমবঙ্গ প্রান্তের সংঘ চালক। ডাক্তার সুজিত ধর ফাউন্ডেশন প্রতি বছরই সামাজিক বিভিন্ন বিষয়ের ওপর সেমিনার করে আসছেন। এই সেমিনারগুলি কোনো না কোনো একটি হলেই হয়, কিন্তু বর্তমানে কোভিড-19 লকডাউন চলাকালীন এটি কোনো হলে করা সম্ভব হচ্ছে না বলেই আজকে আমরা এই আলোচনা সভার আয়োজন এইভাবেই করার প্রয়োজন বোধ করেছি। আজকের বিষয় কন্টেম্পোরারি সোশিও পলিটিক্যাল পার্সপেক্টিভ অফ ওয়েস্ট বেঙ্গল। এই বিষয়ের ওপর দুজন প্রথিতযশা বক্তাকে আমরা এখানে পেয়েছি, প্রফেসর অচিন্ত বিশ্বাস আর প্রফেসর নিখিলেশ গুহ। তাদের বক্তব্য আপনারা শুনতে পাবেন। আমি আশা করি তাদের এই বক্তব্যের বিষয়ে সম্পূর্ণভাবে আপনারা অবগত হওয়ার পর আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় আমরা এক ধাপ এগিয়ে যাব। নমস্কার, সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি। ডক্টর সুজিত ধর ফাউন্ডেশনের উদ্যোগে রিতম বাংলার সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি সামান্য দু একটি কথা বলবার চেষ্টা করছি। প্রকৃতপক্ষে বাংলা ভাষা, সংস্কৃতি, শিক্ষা ক্ষেত্রে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেই ব্যাপারে আমি একটু আলাদা করে আলো ফেলার চেষ্টা করছি। আমরা মনে করতে পারি 1920 নাগাদ যখন তিনি প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন, সেই সময় মাত্র 19 বছর বয়স, উনি কলেজে ম্যাগাজিন
সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। এটা আমার মনে হয় তার সাহিত্য ক্ষেত্রে বাংলা ও ইংরেজি উভয় পক্ষে তার প্রথম গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ছিল। এরপর তিনি আরেকটি কাজ করেছেন, সে কাজটি হচ্ছে 1944 নাগাদ তিনি দৈনিক ন্যাশনালিস্ট নাম দিয়ে, আজকে যেখানে আশুতোষ মুখোপাধ্যায় রিসার্চ সেন্টারটি অবস্থিত, ইনস্টিটিউটটি অবস্থিত, সেইখান থেকে ভবানীপুরে এই দৈনিক পত্রিকাটি ছাপা হতে শুরু করে, দৈনিক ন্যাশনালিস্ট ইংরেজিতে, এবং সেই সঙ্গে দৈনিক হিন্দুস্তান পত্রিকা, সেটাও তিনি শুরু করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে। তবে সম্পাদক হিসেবে অন্যদের নাম থাকতো, এবং এখানে চপলাকান্ত ভট্টাচার্য, যিনি আনন্দবাজার পত্রিকায় তখন সাংবাদিকতা করতেন, তার একটা আলাদা ভূমিকা ছিল বলে আমরা জানতাম। সুতরাং সেই 1920 থেকে 1944 টানা তিনি বাংলা সাহিত্য এবং সামগ্রিকভাবে সাহিত্যের সেবা করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ। আমরা তার যে কাজটিকে সব থেকে গুরুত্বের সঙ্গে স্মরণ করি, সে কাজটি হচ্ছে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে যেভাবে সাজিয়েছেন, সেইটায় বাংলার শিক্ষাক্ষেত্রে তার আলাদা একটা উজ্জ্বল ভূমিকা ছিল বলে আমাদের মনে হয়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি একটি চিঠি লিখেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে 6/2/1925 সালে। এই চিঠিটি তিনি লিখেছিলেন ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, 92 আপার সার্কুলার রোড, এই ঠিকানা। আজকে এই ঠিকানা আমরা সবাই জানি, এই ঠিকানা রাজাবাজার সায়েন্স কলেজ। তো যাই হোক, সেখানে থেকে তিনি যে চিঠি লিখলেন, সেই চিঠিটি কিন্তু ওপরে লেখা ছিল প্রাইভেট। এই চিঠিটি বাংলায় লেখা, কখনো কখনো ইংরেজিতে চিঠিটার সঙ্গে দু একটা শব্দ জুড়ে দিয়েছে। চিঠির বিষয় কি? চিঠির বিষয় তিনি নিজে রসায়ন শাস্ত্রের যে শাখায় কাজ করেন, সেই শাখা ছাড়াও ইনঅর্গানিক এবং অর্গানিক কেমিস্ট্রিতে একটা যন্ত্র খুব দরকার। সেই যন্ত্রটা হচ্ছে মেজারমেন্ট অফ ক্রিস্টালের জন্য গনিওমিটার। এখন এই গনিওমিটারটা তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র জিওলজি ডিপার্টমেন্টে ছিল। জিওলজি ডিপার্টমেন্টের কাছ থেকে তাকে আনতে হতো, এবং কখনো কখনো তিনি তাকে পেতেন, কখনো পেতেন না সহায়তা। এবং তার পূর্বকর্মস্থল অর্থাৎ প্রেসিডেন্সি কলেজ, সেখানেও এরকম ধরনের কোনো যন্ত্র ছিল না। সুতরাং প্রফুল্লচন্দ্র রায় চিঠি লিখলেন যে তুমি যেমন করেই হোক আমার জন্য এটা একটা ব্যবস্থা করে দাও। এত বড় কলেজ অফ সায়েন্সে, যাহা 1/2 crore রিপ্রেজেন্ট করে, অর্থাৎ 50 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করে যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে এরকম একটা যন্ত্র না থাকলে হবে না। শুধু তাই নয়, তিনি চিঠি লিখছেন, যদি না থাকে এর অভাবে আমি শেষ জীবনে কার্যের অসুবিধা ভোগ করছি, ইহা উচিত হয় না। এটা বলে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে লিখছেন, তুমি তো বাপকা বেটা হইয়াছ। অর্থাৎ স্যার আশুতোষ মুখোপাধ্যায় যে অধিকার, তৎপরতা, দূরদৃষ্টি, সাহস এবং অঙ্গীকারের সাহায্যে কলকাতা বিশ্ববিদ্যালয় চালিয়ে এসেছে, সেই কাজ
করবার অধিকার তার পুত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উপর বর্তেছে, এবং তখন তিনি সেনেটের সদস্য মাত্র। আশুতোষ মুখোপাধ্যায়কে এই চিঠি লিখে তিনি বলছেন, তুমি নিশ্চয়ই এ কাজ করবে, কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য অক্লান্ত পরিশ্রম ও স্বার্থ ত্যাগ করে চলেছ তুমি। কি প্রকারে কোন ফান্ড হইতে টাকা আসিবে আমি বুঝি টুঝি না। এটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। কতখানি স্নেহ সম্পর্ক থাকলে এরকম ভাবে লিখতে পারেন তিনি, এবং লিখে বলছেন যে তুমি নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবে। আমরা প্রফুল্লচন্দ্র রায়ের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই যে সম্পর্ক, এই সম্পর্কটি অনেক দিন ধরে ছিল এ ব্যাপারে আমরা জানি যারা সংবাদ রাখে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আহত বঙ্গীয় হিন্দু মহাসভার সম্মেলনগুলিতে প্রফুল্লচন্দ্র রায় উপস্থিত থাকতেন, সুতরাং সেদিক থেকে দেখলেও এটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা বলে আমার মনে হয়। যাই হোক, প্রফুল্লচন্দ্র রায়ের এই চিঠির পরে আমরা লক্ষ্য করলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটে আইটেম হিসেবে এই কি যেন যন্ত্রটার নাম আবার বলি, গনিওমিটার এর খরিদ করবার জন্য যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হয়েছে, এবং এরপরে দেখা গেছে প্রফুল্লচন্দ্র রায় তিনি যা চেয়েছিলেন, ইউরোপের একটি কোম্পানিকে তিনি টেলিফোনে অর্ডার পাঠিয়েছেন এবং যন্ত্রটি এসেছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা পরাধীন দেশের স্বাধীন চেতা বিজ্ঞানীর আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা, এবং সেই বিশ্ববিদ্যালয়ের অন্যতম আধিকারিক হিসেবে, সেনেটের সদস্য হিসেবে শ্যামাপ্রসাদ মুখার্জি যে সঠিক অর্থে বাপকা বেটা হয়েছেন, সেই ব্যাপারে মানুষের কাছে যে বিশ্বাস, সেই বিশ্বাসটি প্রতিপন্ন করবার ক্ষেত্রে প্রফুল্লচন্দ্র রায়ের এই চিঠি এবং আনুষঙ্গিক ঘটনার দৃষ্টান্ত আমি উপস্থিত করি। আমার নিজের কাছে মনে হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1934 থেকে 38 এই যে সময়টায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য হিসেবে কাজ করেছেন, সেই সময়টি ছিল অত্যন্ত জটিল পরিস্থিতি। এই পরিস্থিতিতে বাংলায় মুসলিম লীগের রাজনৈতিক উত্থান হচ্ছে, এবং অন্যদিকে সাম্প্রদায়িক সমস্যার ছবি ধীরে ধীরে কলকাতা বিশ্ববিদ্যালয়কে গ্রাস করছে। কলকাতা বিশ্ববিদ্যালয় তখন দক্ষিণ এশিয়ার সব থেকে বড় এবং সব থেকে পুরনো বিশ্ববিদ্যালয়। আধুনিক পাশ্চাত্য শিক্ষার পীঠস্থান হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় তখন বিশ্বশ্রুত। এই অবস্থায় আমরা যখন লক্ষ্য করি কলকাতা বিশ্ববিদ্যালয়কে তার এমব্লেম বা ক্রেস্ট, কিংবা যাকে আমরা আজকাল বলি সিল, একটি প্রতীক ব্যবহারের ব্যাপারে সারা বাংলায় একটি প্রবল আলোড়ন তৈরি হয়। সেই আলোড়ন যখন তৈরি হয় তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য। আলোড়নের বিষয় কি? ইউরোপ থেকে, ইংল্যান্ড থেকে একটি টেস্টের নমুনা এসেছে, সিলের নমুনা এসেছে। সেই নমুনাটায় আছে একটি পদ্মফুল, পদ্মফুলের উপরে শ্রী আঁকা। এটা নিয়ে প্রথম মোহাম্মদী পত্রিকার সম্পাদক মৌলানা আকরম খাঁ তিনি উল্লেখ করলেন যে এটা আমরা মেনে নিতে পারছি না, কারণ এই শ্রী প্রকৃতপক্ষে লক্ষ্মী বা সরস্বতী, এবং এখানে পদ্মাসনা দেবী দুজনের মধ্যে একজন লক্ষ্মী বা সরস্বতী, এদেরকে রাখা হচ্ছে, এবং এটা থেকে পৌত্তলিকতা আড়াল করার চেষ্টা, ষড়যন্ত্র এবং
পৌত্তলিকতা রক্ষা করার চেষ্টা ও ষড়যন্ত্র লক্ষ্য করলেন আকরম খান। আক্রমণ বললাম, ওনাকে সত্যিই সেই সময় বেশিরভাগ সাংবাদিক আক্রমণ খাঁ বলে উল্লেখ করতেন। তো যাই হোক, তো আকরম খাঁয়ের এই বক্তব্য মোহাম্মদী পত্রিকায় এটা ছড়িয়ে পড়ল এবং বঙ্গীয় মুসলিম লীগের যুব শাখা, ছাত্র শাখা, তারা একের পর এক চিঠিপত্র লিখতে শুরু করল। কি না, স্ত্রী চলবে না, স্ত্রীকে পরিহার করতে হবে। তখন গোটা বাংলায় তরঙ্গ উঠল। অনেকেই বললেন যে স্ত্রী শব্দটার অর্থ তো শুধুমাত্র লক্ষ্মী বা সরস্বতী নয়, স্ত্রী শব্দটি তো আমরা মিস্টার অর্থে ব্যবহার করি, এমনকি একটা সময় মিসেস অর্থেও ব্যবহৃত করি। সুতরাং এটার মধ্যে আপত্তি কি আছে? চললো কিছুদিন, নানা জায়গা থেকে নানা রকম কথা আসতে থাকলো। দেখা গেল পুরোনো দিনে যে জমিদান পত্র হতো, মুসলমানরা যে সমস্ত দলিল ইত্যাদি লিখতেন, সেখানেও তাদের নামের আগে স্ত্রী লেখা থাকতো। তাহলে স্ত্রী তো শুধুমাত্র হিন্দুদের শব্দ নয়। এই নিয়ে বিতর্ক চলতে থাকলো। আর এই বিতর্কের পাশাপাশি আর একটা জিনিস উঠে এলো, পদ্মফুল নাকি হিন্দু সমাজের একান্তভাবেই প্রতীক। কথা হতে থাকলো। দেখা গেল গৌড়ে বেশ কয়েকটি মসজিদ, আদিনা মসজিদ হতে পারে, এক লাখি মসজিদ হতে পারে, এই মসজিদগুলোতে দেখা যাচ্ছে তার সামনে পিছনে নানা জায়গায় পদ্ম ফুলের প্রতীক আছে। তখন কলকাতায় শহরের বুদ্ধিজীবীরা বলতে শুরু করলেন, পদ্ম ফুল তো তাহলে মুসলমানদের মসজিদের মধ্যেও আছে। এই সময় মুসলমানরা একটু অসুবিধায় পড়লেন, মানে তারা অস্বীকারও করতে পারলেন না, কারণ ছবি আসছে যে পদ্ম ফুল তো আপত্তি করা যাচ্ছে না, সত্যিই তো আছে। হয় এটা মেনে নিতে হবে যে হ্যাঁ পদ্ম ফুল মুসলমানরাও ব্যবহার করেছেন, আর না হলে বলতে হবে ওইসব হিন্দু মন্দির ছিল, হিন্দু মন্দির ভেঙে আমরা করেছি। এই দুটোর কোনোটাই তাদের পক্ষে মেনে নেওয়া একটু কঠিন হচ্ছিল। এরকম একটা পরিস্থিতি চললো কিছুদিন। আর কি হলো, হঠাৎ দেখা গেল একজন তথ্য আনছেন যে মিশরের রাজা, তখনকার রাজা, তার নাম হচ্ছে সোলেমান, কি যেন সোলেমান। এখন সেই ভদ্রলোক তিনি কিন্তু একটা সোনার মুকুট তৈরি করিয়েছেন এবং সেটা প্রাচীন মিশরের রাজাদের অনুকরণে করা হয়েছে এবং সেই মুকুটে একটি পদ্ম ফুলের ছবি আছে। এই নিয়ে বিতর্ক হলো, কিন্তু কিছুতেই মুসলমানরা এই ব্যাপারটায়, মুসলিম লীগের প্রভাবিত যারা, তারা এই ব্যাপারটিকে মেনে নিলেন না। তারা আন্দোলন করত। আন্দোলনের আরেকটি উপলক্ষ হলো, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তখনই এলো ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম শতবর্ষ। 1938-এ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হলো বঙ্কিম পরিচয়। সেই বইয়ের সম্পাদনা করলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি উপাচার্য বলেও বটে। অন্যদিকে তিনি তো ইংরেজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, বাংলাতেও ফার্স্ট ক্লাস ফার্স্ট, সুতরাং তার তো অধিকার আছে। তিনি একটি বঙ্কিমচন্দ্র নাম দিয়ে অসাধারণ প্রবন্ধ লিখলেন, সেটা প্রকাশিত। আর এদিকে বাংলার মুসলিম লীগের দ্বারা অনুপ্রাণিত যুব সম্প্রদায়, তারা একটি আন্দোলন শুরু করলো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শতবার্ষিকী উৎসব বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে করা চলবে না, আর কি, আর আমরা আনন্দমঠ উপন্যাসটিকে পুড়িয়ে ফেলি। কারণ আনন্দমঠ উপন্যাসে মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে অত্যন্ত খারাপ কথা লেখা আছে, কদর্য ভাষায়। এরকম সব কথা তারা বলতে শুরু করে। তখন একজন সাহসী ভদ্রলোক, তার নাম রেজাউল করিম, তিনি একটি প্রবন্ধ লিখলেন। প্রবন্ধটা বড় প্রবন্ধ। এই প্রবন্ধে তিনি দেখালেন যে এই কথাগুলো একেবারেই যুক্তিহীন। কারণ আনন্দ মঠে বন্দে মাতরম উপস্থিত আছে ঠিকই, কিন্তু বন্দে মাতরমে যে মানুষের কথা বলা হচ্ছে তাদের সংখ্যা কত? তাদের সংখ্যা হচ্ছে 7 কোটি।
পরে রবীন্দ্রনাথও লিখেছেন সব 7 কোটি বাঙালি হে বঙ্গজন, এরকম ভাবে লিখেছেন। তো বন্দে মাতরমে আছে 7 কোটি কণ্ঠ কল কল নিনাদ করা, দীপ 7 কোটি ভুজই ধৃত খর কর বাস, অবলা কেন মায়া এত বলে। এই যে গানগুলো, গানের অংশ, সেখানে 7 কোটি লোকের কথা বলা হচ্ছে। যখন আনন্দমঠ প্রকাশিত হচ্ছে 1978, কিংবা যখন বন্দে মাতরম লেখা হচ্ছে, আমি বললাম 1900 বলেছিল, 1878 এবং 1875 বন্দে মাতরম লেখা হচ্ছে। এই সময় বাংলার জনসংখ্যা 7 কোটির কাছাকাছি। সুতরাং এটা তো হিন্দু বাঙালি এবং মুসলমান বাঙালির কথা ভেবে বঙ্কিমচন্দ্র লেখেননি। রেজাউল করিমের এই যুক্তিসঙ্গত কথা কেউ মানলেন না এবং তীব্র আপত্তি হল। এই আপত্তিতে বন্দে মাতরম এবং আনন্দমঠ, যাকে বলা যেতে পারে, আগুনে নিক্ষিপ্ত হলো। এবং রেজাউল করিম বলেছিলেন, আপনারা যত বেশি বন্দে মাতরমকে আগুনে ফেলবেন, বন্দে মাতরম এবং আনন্দমঠ তত বেশি পুনর্জন্ম লাভ করবে। যাই হোক, অতি আধুনিক সময়ের রাজনীতিবিদরা অবশ্য অন্য কথা বলেন। এমনকি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একটি জায়গায় একটি বক্তৃতায় বলেছেন, আনন্দমঠের মতো নিকৃষ্ট বই কেন যে বঙ্কিমচন্দ্র লিখেছেন এবং সেটাকে কেন আমরা স্মরণ করি আমি বুঝতে পারি না। উনি অবশ্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই বাংলায় MA পাশ করেছেন। যাই হোক, আমি এই নিয়ে আর বিশেষ কোনো কথা বলতে চাইছি। এই তীব্র টানাপোড়েনের মধ্যে থেকে শেষ পর্যন্ত শ্রী বর্জিত পদ্মফুল এবং পরে গিয়ে সেই পদ্মফুলটাও আরো বিমূর্ত রূপে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতীক হিসেবে এলো। এখন এই যে টানাপোড়েন, তার মাঝখানেও কিন্তু আমরা লক্ষ্য করছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার ভূমিকা লক্ষ্য করে যাচ্ছে, ভূমিকা পালন করে যাচ্ছে। এই সময়ে একটি দারুণ কাজ উনি করেছিলেন, সেটা বাংলা ভাষা সাহিত্যের ক্ষেত্রে আমরা যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা কি, 1935 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় 34 উদ্যোগ নেওয়া হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় একটি বাংলা ভাষার বানান সংস্কার সমিতি নাম দিয়ে একটি সমিতি তৈরি করে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং রাজশেখর বসুর সভাপতিত্বে এই সমিতির কাজ চলতে থাকে। বাংলা বানান কিরকম হবে, নতুন বাংলা বানান কিরকম হবে, ইংরেজি থেকে বাংলায় যদি আমরা প্রতিবর্গীকরণ করি তাহলে কেমন হবে বাংলার বানান, এই নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনার পরে সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্তে সমর্থন করেন যারা, তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং সেই সময়কার নাম করা সমস্ত সাহিত্য, তারা সমর্থন করেছিলেন। এরপরে আরেকটি কথা বলি, বঙ্গভাষা প্রচার সমিতির সভাপতি ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কটক বঙ্গ সাহিত্য সম্মেলনে সভাপতি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। সুতরাং বাংলার সমাজ সংস্কৃতির ক্ষেত্রে তার যে ভূমিকা, সেই ভূমিকার কোনো তুলনা হয় না। আমি এই ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে 1932 নাগাদ রবীন্দ্রনাথ ঠাকুরকে 21শে জুলাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে নিযুক্ত করা হয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে নিযুক্ত করার সময় তাকে নিয়ে ভীষণ কি বলবো তরঙ্গ, এই তরঙ্গ এমন একটা জায়গায় যায় যাতে রবীন্দ্রনাথের কানে পৌঁছে। কারণ বিধু শেখর শাস্ত্রী তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন এবং তিনি কিছুদিন আগে বিশ্বভারতী থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে অভিমান করে এসেছেন। উনি বলেছেন যে এটা কি
আপনি কেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার দায়িত্ব নিচ্ছেন, এটা আপনার পক্ষে সম্মানজনক হবে না। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু অধ্যাপক এ নিয়ে নানা রকম কথাবার্তা বলছে। তো রবীন্দ্রনাথ তখন 21শে জুলাই 1932-এ একটি চিঠি লেখেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই চিঠি লিখে তিনি বলেন যে তুমি তো, তোমার পিতার সময় থেকে আমি তোমার সঙ্গে আমার পরিচয়, এবং তোমরা আমার সম্মান যাতে রক্ষা হয় সেটার জন্য একটু চেষ্টা করো, তা না হলে আমি খুব ব্যথিত বোধ করছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নানা দিক চেষ্টা চরিত্র করে যেটা করলেন, আজকে আমরা যেটাকে বলি গেস্ট ফ্যাকাল্টি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাকে সম্মানিত অতিথি অধ্যাপক হিসেবে গ্রহণ করলেন, এবং রবীন্দ্রনাথ সেখানে একটি বক্তৃতা দিলেন একটানা। সেই বক্তৃতা দ্বারভাঙা হলে দেওয়া হলো, এবং সেই বক্তৃতা অসাধারণ একটি বইতে রূপান্তরিত হলো। সেই বইটির নাম হচ্ছে সাহিত্যের পথে। বাংলা ভাষা সাহিত্যের যারা ছাত্র, যারা নন্দন তত্ত্ব বুঝতে চান, রবীন্দ্রনাথের এস্থেটিক সেন্সটা বুঝতে চান, তাদের কাছে এটা খুব জরুরি বই। এছাড়া তিনি কমলা লেকচার হিসেবে যে বক্তৃতা দিয়েছিলেন মানুষের ধর্ম, সেটাও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে এবং বিশেষ করে এক ধরনের অভিভাবকত্বে হয়েছিল বলে খবর পাইলাম। তো এরপরে 1936 না, রবীন্দ্রনাথ একটি চিঠি পান। চিঠিটার নম্বর হচ্ছে ডিও নম্বর 707 এবং ডেট 11/11/1936। সেখানে রবীন্দ্রনাথকে কনভোকেশনে বক্তৃতা দেওয়ার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথ এই চিঠির উত্তর দেন কয়েকদিন পরেই, 14ই নভেম্বর 1936। সেখানে তিনি বলেন, your great father started the movement and it will be given to you to complete his noble task. কি টাস্ক? কোন মহান কাজের জন্য তিনি বলছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তার বাবার কথা? আসলে আশুতোষ মুখোপাধ্যায়, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, তিনি বাংলা ভাষা সাহিত্যের প্রতি দরদি ছিলেন, আমরা সবাই জানি। তিনি বাংলা ছড়া সংকলন করেছিলেন, তার প্রচুর কাজ আছে। এর মধ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তিনি মনে করিয়ে দিচ্ছেন যে বাংলা ভাষার জন্য, বাংলা সাহিত্যের জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পিতা আশুতোষ মুখোপাধ্যায়ের ভূমিকা ছিল। আমরা জানি দীনেশচন্দ্র সেনের বিখ্যাত বই বঙ্গভাষা ও সাহিত্য এবং হিস্ট্রি অফ বেঙ্গলি লিটারেচার, এই নাম দিয়ে যে দুটি বই বেরিয়েছিল, সেই দুটি বই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়ের সময় বেরিয়েছিল, এবং এই দুটি বইয়ের কথা তিনি তার সমাবর্তন বক্তৃতায় উল্লেখ করেছেন। তো যাই হোক, এইসব কথাই নিশ্চয়ই মনে করিয়ে দিতে চেয়েছেন রবীন্দ্রনাথ, দিয়ে বলছেন যে তুমি আমাকে অনুমতি দাও যাতে আমি বাংলায় বক্তৃতা দিই। পারমিট মি টু অ্যাড্রেস ইন বেঙ্গলি। এই চিঠির উত্তর দিলেন শ্যামাপ্রসাদ, এবং সেই উত্তরে তিনি স্পষ্ট বললেন যে হ্যাঁ, আমি আপনার কথা মেনে নিচ্ছি, আপনি বক্তৃতা দেবেন এবং সেই বক্তৃতা বাংলাতেই দেবেন, তবে 3 সপ্তাহ আগে এটা আমাকে জানিয়ে দিলে খুব ভালো হয়, পাঠিয়ে দিলে খুব ভালো হয়, আমরা সেটা ছাপব। তো হলো তাই। সে বছর প্রেসিডেন্সি কলেজের বেকার হলে সমাবর্তন হলো। সেই বছর মানে 1936 নয়, এটা ফেব্রুয়ারি 1937 হয়েছে। তো রবীন্দ্রনাথ বক্তৃতা দিলেন, কিন্তু ওই যে আন্দোলনের কথা বলেছি, বঙ্কিমচন্দ্রের শতবর্ষ, প্রতীকে শ্রী এবং পদ্ম রাখা ইত্যাদি প্রসঙ্গে বাংলার
মুসলিম লীগের, ছাত্র সমাজের আন্দোলনের ফলে রবীন্দ্রনাথের সেই সমাবর্তন তারা বয়কট করে। এটা অত্যন্ত বেদনার কথা। তো যাই হোক, এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ বাংলা ভাষায় প্রথম গবেষণাপত্র জমা দিয়েছিলেন যিনি, সেই গবেষণাপত্রটির জন্য ডক্টর বিমান বিহারী মজুমদারকে পিএইচডি উপাধি দান করেন। এই বক্তৃতাটি এবং এই পিএইচডি উপাধি দানের মধ্যে দিয়ে বাংলা ভাষা সাহিত্যের প্রবল সেবা এবং সম্মান অর্জিত হয়েছে। কারণ আমরা জানি কলকাতা বিশ্ববিদ্যালয়ে তখনও পর্যন্ত বাংলায় থিসিস জমা দেওয়ার কোনো নিয়ম ছিল না। এই প্রথম একটি বাংলায় থিসিস জমা পড়ল এবং এই ঘটনাটির সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পর্ক আমরা লক্ষ্য। কি ছিল সেই বইটি, যেটা গবেষণা করে পাটনার কদম কুঁয়ার বিশিষ্ট গবেষক ডক্টর বিমান বিহারী মজুমদার এই উপাধিটি পেলেন, অর্জন করলেন। বইটির নাম ছিল শ্রী শ্রী চৈতন্য চরিতের উপাদান। আরেকটি কথা, অবনীন্দ্রনাথ ঠাকুরকে বাগীশ্বরী অধ্যাপক করা হয় এবং বাগীশ্বরী অধ্যাপক হিসেবে অবনীন্দ্রনাথ ঠাকুর যে বক্তৃতা দেন সেই বক্তৃতাও স্মরণীয় বক্তৃতা। একে বলা হয় বাগীশ্বরী বক্তৃতা মালা। এই বক্তৃতায় আমন্ত্রণ করা, বক্তৃতা দেওয়ানো এবং এই বক্তৃতা মালা প্রকাশ করার দায়িত্ব নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় এবং তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমি আপনাদের আরো একটি কথা বলি। বঙ্গবাণী বলে একটি পত্রিকা বেরিয়েছিল। এই পত্রিকা বেরুত 1328 থেকে, অর্থাৎ 1921 থেকে 1927। এই সময়ের মধ্যে বঙ্গবাণী বাংলার একটি বিশিষ্ট বিশিষ্ট মাসিক পত্রিকায় রূপান্তরিত হয় এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর পিছন থেকে প্রচুর কাজকর্ম করে। আমরা জানি এই বাগীশ্বরী যে প্রবন্ধমালা, সেটার কথা একটু আগেই বললাম, সেটাও ছাপা হয়েছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের এই পত্রিকায়। রবীন্দ্রনাথের বেশ কিছু গান, কবিতা, তোমার বিনায় গান ছিল, আমার ডালায় ফুল ছিল গো, কিংবা মা যদি তুই আকাশ হতিস আমি চাপা গাছ, তোর সাথে মোর দিনই কথায় হতো কথার নাচ। এইরকম গান, কবিতা তিনি পাঠিয়েছিলেন। তবে শ্যামাপ্রসাদ বারবার বলেছিলেন যে আপনি ছোট গল্প পাঠান অন্তত, কিন্তু রবীন্দ্রনাথ পাঠাতে পারেননি। নজরুল ইসলামের বিখ্যাত কবিতা কান্ডারি হুঁশিয়ার ছাপা হয়েছিল বঙ্গবাণী পত্রিকায় এবং কান্ডারি হুঁশিয়ারের বিষয়ে আমার মনে পড়তে পারে, আপনারা সবাই জানেন নজরুল ইসলাম যখন অসুস্থ তখন তাকে দেখবার কেউ ছিল। কলকাতায় বিভিন্ন মুসলিম নেতারা তাকে বলেছিলেন যে আমরা দেখছি, ব্যবস্থা করছি। এমনকি ফজলুল হক তাকে বলেছিলেন তোমার যা ধার দেনা আছে সব আমি শোধ করে দেব। কিন্তু নজরুল ইসলাম এই প্রতিশ্রুতিতে কিছু মাত্র কাজের কাজ হয়েছিল তার প্রমাণ পাননি। শেষ পর্যন্ত অসুস্থ নজরুল ইসলামকে বায়ু বদলের জন্য সাহায্য করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি মধুপুর থেকে একটি চিঠি লিখছেন শ্যামাপ্রসাদকে যে আমি বাংলার হিন্দু এবং মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য, জাতীয়তাবাদী হওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছি, কিন্তু কোনো মুসলিম নেতা আমাকে কিছুমাত্র সাহায্য করেননি আপনি ছাড়া। আপনাকে আমি এই জন্য শ্রদ্ধা করি, আপনার প্রতি আপনার পাদপদ্মে আমার প্রণাম নিবেদন। এই যে পাদপদ্মে প্রণাম নিবেদন করি, এই কথাটির মধ্যেও কিন্তু খুব ইঙ্গিত ছিল বলে আমার মনে হয়। নজরুল ইসলামকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় চিঠি উত্তরে লিখেছিলেন আপনাকে ভাবতে হবে না,
আর বাকির ব্যাপারে আমি জুলফিকারের মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছি। কে এই জুলফিকার? জুলফিকার সম্পর্কে নজরুল ইসলামের জীবনীকাররা যা জানাচ্ছেন, তিনি নজরুলের সঙ্গে প্রায় সবসময় থাকতেন, তার কাজকর্ম করতেন। সুতরাং আমরা যেটা বলছি সেটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে রবীন্দ্রনাথ থেকে নজরুল ইসলাম সবাইকার সঙ্গে তার একটা যোগাযোগ তৈরি হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে অনেকেই বলেন তিনি নাকি জাতীয় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে খুব বেশি যুক্ত থাকেন। কথাটা খুব ভালোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। এ নিয়ে রাজনৈতিক প্রসঙ্গে আমি আর যাচ্ছি না। আজকে অনেক তথ্য আছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে তিনি দিনের পর দিন গিয়ে অনেক লেখা নিয়ে এসেছেন। তার মধ্যে দুটি গল্প তো চিরস্মরণ। একটি গল্প হচ্ছে মহেশ, আরেকটি নাম হচ্ছে অভাগেশ্বর। দুটি গল্পই ছাপা হয় বঙ্গবাণী পত্রিকায়। মহেশের কথা আপনারা সবাই জানেন। মহেশে আছে কি? মহেশে গফুর মিয়ার গরুটাকে বাঁচতে দিল না গ্রামের ব্রাহ্মণ জমিদার এবং তার পুরোহিত বর্গ। আর গফুর মিয়া অত্যন্ত বেদনায় মর্মাহত। এই যে গল্প, এই গল্পের একটি গরু, তার নাম হচ্ছে মহেশ। এ তো হিন্দু আইকন। সুতরাং হিন্দু এবং মুসলমানের ঐক্য বিধায়ন করবার চেষ্টা এই গল্পের মধ্যে আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেখিয়েছেন সাহসের। অভাগীশ্বরকেও তাই। এ নিয়ে আলাদা করে আলোচনা করার দরকার আছে। অভাগীশ্বরের মূল বিষয়টা কি? আমাদের সমাজের নিম্নবর্গের মানুষ, তারা উচ্চবর্গের মানুষের দ্বারা কিছুতেই হিন্দু সমাজের মধ্যে সম্মানজনক অধিকার পাচ্ছে না। এটাই তো অভাগীশ্বরের মূল কথা। তো এইটা যখন বঙ্গবাণীতে ছাপা হয়, বুঝতে হয় যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই সাহিত্যিক বক্তব্য বঙ্গবাণীর মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। যেটা বলছিলাম, স্বাধীনতা সংগ্রাম। এই সময়ে পথের দাবি লিখছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার কাছে শ্যামাপ্রসাদ গিয়ে বললেন, আমাকে দিন, আমরা ছাপবো। উনি বললেন, সে কি হে, অনেক প্রকাশক পিছিয়ে গেছে এই বইয়ের প্রথম দিকটা পড়ে, তারা বলেছেন না, এটা আমরা ছাপতে পারবো না। তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিয়ে এলেন, ছাপা হলো বঙ্গবাণী পত্রিকায় ফাল্গুন 1329 থেকে বৈশাখ 1333। এই সময়ে পথের দাবি ধারাবাহিকভাবে প্রকাশিত হল। আর তার ফলে বই আকারে বেরোনোর সঙ্গে সঙ্গে বইটি বাজেয়াপ্ত করল ইংরেজ সরকার। তাহলে বঙ্গবাণী পত্রিকা এর ক্ষেত্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহায্য করেছে, তা না হলে বইটি প্রকাশিত হতেই পারছিল না সেই সময়। আর এক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা নিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সুতরাং বাংলা ভাষা সাহিত্য, আত্মশক্তি, আত্মমর্যাদা ও জীবন ইত্যাদি ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি আলাদা ভূমিকা ছিল। এই ভূমিকা যত দিন যাবে তত উজ্জ্বল হয়ে দেখা দেবে, এই বিশ্বাস রেখে আমি তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। এবং আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মের 120তম জয়ন্তীতে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। নমস্কার। স্বাগত, শুভ সন্ধ্যা। আজকের এই ওয়েবিনারে যোগদানকারী সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। করোনা ভাইরাসের ভ্রুকুটিতে আমরা সকলে যখন ঘরের আশ্রয় নিয়েছি, প্রকাশ্য সমাবেশ নিষিদ্ধ, তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধা নিবেদনে সমগ্র দেশবাসীর সঙ্গে আমরা গলা মেলাতে পারছি। বৈদ্যুতিন মাধ্যমে এই সুযোগ করে দেওয়ার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই।
ডক্টর মুখার্জির জন্মের 125 বর্ষ পালনের থেকে আমরা মাত্র 4 বছর দূরে। সেজন্য যথাযথ প্রস্তুতি এখন থেকেই শুরু হওয়া দরকার। উদ্যোক্তারা আশা করি সেই প্রয়োজন বোধ করছেন এবং তা থেকেই আজকের অনুষ্ঠানের পরিকল্পনা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন মূলত একজন শিক্ষাবিদ। সে সময় বিশ্ববিদ্যালয়ের নথিভুক্ত স্নাতকদের নিয়ে স্বতন্ত্র একটি নির্বাচন মণ্ডলী রেজিস্টার্ড গ্র্যাজুয়েট কনস্টিটিউয়েন্সি গঠিত ছিল। ডক্টর মুখার্জি 1929 খ্রিস্টাব্দ থেকে স্বাধীনতা লাভ পর্যন্ত অ্যাসেম্বলিতে তার প্রতিনিধিত্ব করেন। এর থেকে বোঝা যায় শিক্ষিত সম্প্রদায়ের সমর্থন তার পিছনে ছিল। 1934 খ্রিস্টাব্দে মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। ভূভারতে যার দ্বিতীয় কোনো নজির নেই। অবশ্য এর আগে তার কর্মদক্ষতার পরিচয় পাওয়া যায়। তিনি তখন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য। 1925 খ্রিস্টাব্দে আচার্য প্রফুল্লচন্দ্র রায় তাকে এক চিঠিতে লেখেন, ইউনিভার্সিটির সাধারণ কাজে তুমি দেখিতেছি বাপকা বেটা হইয়াছ, কেননা এত অক্লান্ত পরিশ্রম ও স্বার্থ ত্যাগ কেহই করিতে পারে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কলকাতা বিশ্ববিদ্যালয়ে আশুতোষ অগ্রগতির যে ধারা সূচিত করেছিলেন তাকে বহন করে নিয়ে যান। ছাত্রদের বাস্তব প্রয়োজনের দিকে দৃষ্টি রেখে কর্মসংস্থান এবং সে সম্পর্কে প্রয়োজনীয় তথ্যের জন্য তিনি একটি দপ্তর স্থাপন করেন, অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট ব্যুরো। ছাত্রীরা হোম সায়েন্স করার সুযোগ পায়। আবার আশুতোষ শিল্প সংগ্রহালয় প্রতিষ্ঠার কৃতিত্ব ডক্টর মুখার্জির। কৃষি এবং বাণিজ্য বিভাগের সূত্রপাত এই সময়ে হয়। ছাত্রদের মধ্যে সংহতি বৃদ্ধির উদ্দেশ্যে 1935 খ্রিস্টাব্দে কলকাতার সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দিন শোভাযাত্রা করে ময়দানে মিলিত হন। তাদের চলার পথের দুপাশে প্রচুর জনসমাগম হয়। ময়দানে সমবেত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ডক্টর মুখার্জি বলেন, বাংলার কলেজ সমূহের 40,000 ছাত্রের মধ্যে অধ্যক্ষ ও অধ্যাপকগণের প্রচেষ্টায় যদি শতকরা 50 জন ছাত্রের বুদ্ধি, স্বাস্থ্য ও চরিত্র গঠন সম্ভব হয়, তাহা হইলে বাংলা নূতন ভাবে গড়িয়া উঠিবে। বাংলাকে আর অপরের নেতৃত্বাধীনে থাকিতে হইবে না, বাংলাই তখন নেতৃত্ব করিবে। জাতির মুহূর্তের আহ্বানে বাংলার হাজার হাজার সুস্থ, সবল ও শিক্ষিত হিন্দু, মুসলমান, খ্রিস্টান যুবক সত্য, প্রগতি ও একতা এবং স্বাধীনতার পতাকা হস্তে অগ্রসর হইতে প্রস্তুত থাকিবে। এই শেষ বাক্য থেকেই প্রমাণ হয় যে অসাম্প্রদায়িক ভিত্তিতে শ্যামাপ্রসাদ বাংলাকে ভারতে নেতৃত্ব দানের উপযুক্ত করে তুলতে চেয়েছিলেন। শ্যামাপ্রসাদের আহ্বানে কবিগুরু রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে 1937 খ্রিস্টাব্দে প্রধান অতিথি রূপে উপস্থিত হন। ইংরেজির পরিবর্তে বাংলায় দীক্ষান্ত ভাষণ দিয়ে তিনি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেন। আশুতোষ এবং শ্যামাপ্রসাদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় যে নতুন রূপ পরিগ্রহ করছিল তার প্রতি সমর্থন জানিয়ে কবি বলেন, বাংলাদেশের শিক্ষা জগতে ঋতু পরিবর্তন হয়েছে। পাশ্চাত্য আবহাওয়ার শীতে আড়ষ্ট শাখায় আজ নবপল্লবের উৎসব। শ্যামাপ্রসাদের শিক্ষাদর্শ ছিল জাতীয়তাবাদী এবং সম্পূর্ণ অসাম্প্রদায়িক। অধ্যাপক ধীরেন্দ্রনাথ সেন শ্যামাপ্রসাদের তুলনায় বয়সে 1 বছর ছোট ছিলেন। শ্যামাপ্রসাদ যখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,
ডক্টর সেন তখন কলকাতা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির অধ্যাপক ছিলেন। তিনি তার একটি অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। তিনি বলেন, একবার 2-3 জন মুসলমান ছাত্র তাদের জন্য শ্যামাপ্রসাদের কাছে কিছু অনুগ্রহ আদায় করে দেবার জন্য অনুরোধ জানাতে আসে। মুসলিম লীগের সদস্য হোক বা না হোক, ডক্টর সেন জানতেন তারা লীগ সমর্থক। শ্যামাপ্রসাদের লীগ বিরোধিতার কথা স্মরণ করে ডক্টর সেন বলেন, তার সন্দেহ আছে শ্যামাপ্রসাদ এক্ষেত্রে কিছু করবেন কিনা। তারপর কি হলো, ডক্টর সেনের কথাতেই শুনুন। They told me at once and without hesitation that in matters like this, Shyama Prasad was, despite his politics, a greater and more sincere friend of young men in difficulty than any other Hindu or Muslim leader they knew of. And all that they wanted was a letter of introduction from me. ছাত্রদের অনুরোধ মতো ডক্টর সেন সেই চিঠি লিখে দেন। পরে তিনি খবর নিয়ে জানতে পেরেছিলেন শ্যামাপ্রসাদ তাদের জন্য যথাসাধ্য করেছেন এবং ডক্টর সেন জোর দিয়ে বলেন তা তিনি করেছেন ছাত্রদের প্রতি স্বাভাবিক মমত্ববশত, প্রেরিত কোনো পত্রের কারণে নয়। এখানে উল্লেখ করা যেতে পারে ডক্টর সেন ছিলেন কমিউনিস্ট মনোভাবাপন্ন, দীর্ঘকাল এ রাজ্যের ইন্দো সোভিয়েত শরিক সমিতির সভাপতি। মৃত্যুর পূর্বে তিনি সোভিয়েত সরকারের আমন্ত্রণে সেদেশ পরিভ্রমণ করেন। তার স্মৃতিকথাটি প্রথম প্রকাশিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যালকাটা রিভিউ অক্টোবর 1954 সংখ্যায়। পরে আমার সম্পাদনায় প্রকাশিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইন কন্টেম্পোরারি আইজ গ্রন্থে তা পুনর্মুদ্রিত হয়েছে। প্রকাশ করেছেন আশুতোষ মুখার্জি মেমোরিয়াল ইনস্টিটিউট। গ্রন্থটি পাঠ করলেই বোঝা যায় বিভিন্ন বিদ্যানুশীলনে রত বিদ্বজ্ঞানেরা শ্যামাপ্রসাদকে কতখানি শ্রদ্ধার চোখে দেখতেন। ছাত্রদের প্রতি শ্যামাপ্রসাদের প্রীতি ছিল আন্তরিক, কোনোদিন তাতে ঘাটতি ঘটেনি। 1945 খ্রিস্টাব্দে নভেম্বর মাসের শুরুতে আইএনএ বন্দীদের মুক্তির দাবিতে যখন কলকাতার ছাত্রীরা উত্তাল হয়ে উঠেছিল, প্রথম সারির নেতাদের মধ্যে কেবলমাত্র শ্যামাপ্রসাদ পুলিশের গুলি চালনার পরও তাদের সঙ্গে ছিলেন। তার মৃত্যুর পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন উপাচার্য বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডক্টর জ্ঞানচন্দ্র ঘোষ উপরোক্ত ক্যালকাটা রিভিউ পত্রিকার শুরুতে শ্যামাপ্রসাদের সঙ্গে তার দীর্ঘ 15 বছর অন্তরঙ্গতার উল্লেখ করে তার ভূয়সী প্রশংসা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের একটি গবেষণা কেন্দ্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামাঙ্কিত স্মারক হিসেবে প্রতিষ্ঠার জন্য তহবিল গঠনের উদ্দেশ্যে জনসাধারণের কাছে আবেদন জানায়। কিন্তু এই আবেদন প্রকাশের 6 মাসের মধ্যে ডক্টর ঘোষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে দিল্লিতে জাতীয় পরিকল্পনা কমিশনের সদস্য হিসাবে যোগ দেন। 1959 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি তিনি পরলোক গমন করেন। আবেদনটি আর কার্যকর হয়নি। শ্যামাপ্রসাদের মৃত্যুর পর তাঁর শূন্য স্থান পূরণ করবার উপযুক্ত নেতৃত্বের অভাবে কংগ্রেস এবং বাম দলগুলি তাঁর চরিত্র মসীলিপ্ত করার হীন চক্রান্তে লিপ্ত হয়, এখনো যার জের সমানে চলেছে। শ্যামাপ্রসাদকে অহেতুক সাম্প্রদায়িক আখ্যা দিয়ে হিন্দু মহাসভাকে ভারত ছাড়ের অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়। এর উত্তর আগেও অনেকে দিয়েছেন, ভবিষ্যতেও নিশ্চয়ই দেবেন। দু একটি কথা শুধু বলি। 1937 খ্রিস্টাব্দে বাংলার অ্যাসেম্বলি নির্বাচনে ফজলুল হকের নেতৃত্বে কৃষক প্রজা পার্টি এবং মুসলিম লীগ সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল, কিন্তু অবস্থার ফেরে তারা একত্রে মন্ত্রিসভা গঠন করে।
জিন্না এই সুযোগে বাংলায় লীগের ভিত প্রসারিত ও অধিক শক্তিশালী করতে থাকেন। মন্ত্রিসভাও কার্যত লীগের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর ফজলুল হক উপায়ন্তর না দেখে সাম্প্রদায়িকতার কবল থেকে বাংলাকে মুক্ত করার জন্য শ্যামাপ্রসাদের সঙ্গে নতুন মন্ত্রিসভা গঠন করেন ডিসেম্বর 1941 খ্রিস্টাব্দে। বাংলাদেশের এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত হিস্ট্রি অফ বাংলাদেশ গ্রন্থে এই সম্পর্কে মন্তব্য করা হয়েছে, By forming this ministry, Fazlul Haq initiated a new trend in Bengal politics, and that was the solution of political tangles through Hindu-Muslim unity. শ্যামাপ্রসাদের অসাম্প্রদায়িকতার ওপর ফজলুল হকের সম্পূর্ণ বিশ্বাস ছিল। 1942 খ্রিস্টাব্দে স্ট্যাফোর্ড ক্রিপস ভারতে এসে এই কথাই বলে গেছেন, শ্যামাপ্রসাদ এবং ফজলুল হক ছিলেন সম্পূর্ণ সাম্প্রদায়িকতা মুক্ত। ক্রিপসের বিবৃতি ক্ষমতার হস্তান্তর, ট্রান্সফার অফ পাওয়ার গ্রন্থের প্রথম খণ্ডে পাওয়া যাবে। কিন্তু 1942 সপ্তমী পুজোর দিন অক্টোবর 16 মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের একটি বড় অংশের উপর দিয়ে ভয়াল ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার পর সরকারের পক্ষ থেকে প্রতিকারের ব্যবস্থা গ্রহণের দীর্ঘসূত্রিতা এবং মেদিনীপুর বাসীদের নিগ্রহের বিরুদ্ধে শ্যামাপ্রসাদ স্যার জন হারবার্ট অর্থাৎ বাংলার গভর্নরকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে 16 নভেম্বর 1942 একটি চিঠি দেন। এর 10 দিন পর ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীর একদা সম্পাদক সরোজ মুখোপাধ্যায় তার ভারতের কমিউনিস্ট পার্টি ও আমরা গ্রন্থের দ্বিতীয় খণ্ডে বলেছেন, 27 নভেম্বর 1942 খ্রিস্টাব্দে শ্রদ্ধানন্দ পার্কে অনুষ্ঠিত একটি বিরাট জনসভা হয়েছিল। সেখানে শ্যামাপ্রসাদ সভাপতিত্ব করেছিলেন। সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এবং সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেই সভায় উপস্থিত হন। গঠিত হয় নিখিলবঙ্গ সাইক্লোন রিলিফ কমিটি। এখানে বলা প্রয়োজন, মেদিনীপুরের ঝড়ের খবর সরকার প্রথমে হপ্তাধিক কাল গোপন করলেও শ্যামাপ্রসাদই প্রথম সে সংবাদ সংগ্রহ করে দুর্গত এলাকায় উপস্থিত হন এবং ত্রাণের ব্যবস্থা করেন। 50-এর মন্বন্তরের সময়ও শ্যামাপ্রসাদ একইভাবে আত্মত্রাণে উদ্যোগী হয়েছিলেন। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, মারোয়ারি রিলিফ সোসাইটির মতো সেবামূলক প্রতিষ্ঠানগুলি তার সঙ্গে যোগ দেয়। দুর্ভাগ্যবশত আমাদের পাঠ্যপুস্তকে ঘটনাগুলি উল্লিখিত হয় না। আরো দুঃখের বিষয়, বর্তমানে সংবাদপত্রের পৃষ্ঠায়, টিভির পর্দায় ফুটে ওঠে রাজ্যের বর্তমান শাসক গোষ্ঠী কিভাবে জ্ঞান বন্টন নিজেদের হাতে রাখতে চায় এবং কিভাবে অন্যকে এ কাজে বাধা দেয়। পরিণামে দুর্নীতি প্রকাশ্যে এসেছে। হায় রে! বিরোধীরা প্রশ্ন তোলে, অগস্ট বিপ্লব হিন্দু মহাসভা সাহায্য করেনি কেন? কেনই বা তারা ভারতীয়দের ব্রিটিশ সৈন্যবাহিনীতে যোগ দিতে বলেছিল? উত্তরে বলা দরকার, লর্ড লিটনের আমল থেকে অস্ত্র আইনের 1878 ভারতীয়দের নিরস্ত্র করে রাখা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা নিজেদের তাগিদে ভারতীয়দের ফৌজে নাম লেখানোয় উৎসাহ দিলেও যুদ্ধান্তে অবস্থা আগের মতোই হয়ে ওঠে। ভারতীয়রা সামরিক প্রশিক্ষণ পেলে দেশ থেকে ইংরেজদের তাড়াতে সুবিধা হবে এবং এই প্রসঙ্গে সাভারকর ও শ্যামাপ্রসাদ একমত ছিলেন। একই সঙ্গে জাপান ভারতকে মুক্ত করবে এরকম কোন মোহ শ্যামাপ্রসাদের ছিল না। কোন রকম বিদেশি প্রভুত্বই
তিনি মেনে নিতে রাজি ছিলেন না। এই কারণে জন হারবার্টকে 26শে জুলাই 1942 তিনি এক পত্রে লেখেন, "We do not want any foreign domination. Japan and Hitler must on this account be deemed as our enemies and resisted." 1942 খ্রিস্টাব্দে দেখা যায় শ্যামাপ্রসাদ দেশের অখণ্ডতা রক্ষার জন্য ভারতের বিভিন্ন প্রান্তে বক্তৃতা করছেন। হিন্দুস্থান নামক তার গ্রন্থে এই ভাষণমালা পাওয়া যায়। একই সঙ্গে কাজী নজরুল ইসলামের শারীরিক অসুস্থতায় তিনি চিকিৎসার জন্য এগিয়ে আসেন। কাজী সাহেব তাকে 17 জুলাই 1942 খ্রিস্টাব্দে এক চিঠিতে লেখেন, "আমার ভারত বিশ্বাস আমরাই এই ভারতবর্ষকে পূর্ণ স্বাধীন করব। সেদিন বাঙালির আপনাকে আর সুভাষ বসুকেই সবচেয়ে মনে পড়বে।" ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় ব্রিটিশ সরকার কেবল কংগ্রেস এবং মুসলিম লীগ ছাড়া আর কোন দল এর সঙ্গে আলোচনায় বসেনি। শ্যামাপ্রসাদ রক্ষা করতে চেয়েছিলেন ভারতের অখণ্ডতা, কিন্তু 1946 খ্রিস্টাব্দে কলকাতায় সোহরাওয়ার্দী সরকারের পৈশাচিক গণহত্যা প্রত্যক্ষ করার পর তিনি তার মত বদলাতে বাধ্য হন। 2রা মে 1947 তিনি বড়লাট মাউন্টব্যাটেনকে একটি চিঠিতে বঙ্গ বিভাজনের প্রস্তাব পাঠান। শরৎচন্দ্র বসু, হিরণশঙ্কর রায় এবং সোহরাওয়ার্দী তখন পশ্চিমবঙ্গ পরিকল্পনায় মশগুল। পাকিস্তান রাষ্ট্রে তার অবলুপ্তি এক প্রকার অনিবার্য ছিল। প্রথম শ্যামাপ্রসাদের উদ্যোগী প্রধানত সে পরিকল্পনা বানচালে পশ্চিমবঙ্গ রাজ্য আত্মপ্রকাশ করে। শ্যামাপ্রসাদের নামে কলকাতা বন্দরের নামকরণ করে কেন্দ্রীয় সরকার সেই সত্যটি আমাদের মনে করিয়ে দিতে চায়। শ্যামাপ্রসাদের লক্ষ্য ছিল শিল্প সমৃদ্ধ ভারত। প্রথম নেহেরু সরকারের শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসাবে তার কার্যকালে প্রতিষ্ঠিত হচ্ছিল কেন্দ্রীয় ফার্টিলাইজার এবং চিত্তরঞ্জন লোকোমোটিভ। পুনর্গঠিত হয়েছিল হিন্দুস্থান এরোনটিক্যালস। ক্ষুদ্র ও কুটির শিল্পকে উৎসাহিত করার জন্য তিনি রাজ্য স্তরে উৎপন্ন এইসব শিল্প পদার্থ কেন্দ্রীয় স্তরে বিপণনের ব্যবস্থা করেন। প্রতিষ্ঠিত হয় অল ইন্ডিয়া হ্যান্ডলুম বোর্ড, অল ইন্ডিয়া হ্যান্ডিক্রাফটস বোর্ড এবং খাদি অ্যান্ড সিলেট ইন্ডাস্ট্রিজ বোর্ড। একটি কেন্দ্রীয় রেশম ভান্ডারও গড়ে ওঠে। কিন্তু এত সবের মধ্যেও পূর্ব বাংলার মানুষের দুর্গতির কথা শ্যামাপ্রসাদের মনে ছিল। আজ যারা পরিযায়ীদের সমস্যায় কাতর, তাদের একটি পিছনে ফিরে তাকাতে অনুরোধ করি। সেই দিনগুলির দিকে যখন লক্ষ লক্ষ মানুষ ওপারের সীমানা পেরিয়ে এপার বাংলায় নিতান্ত নিঃসন্দেহ অবস্থায় এক বস্ত্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। শ্যামাপ্রসাদ তাদের কাছে সহানুভূতির হাত নিয়ে উপস্থিত হন। পূর্ব বাংলার থেকে আগত শরণার্থীদের প্রতি কেন্দ্রীয় সরকারের ঔদাসীন্যের প্রতিবাদে তিনি 1950 সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তার ইচ্ছা ছিল দেশ স্বাধীন হবার পর হিন্দু মহাসভা জাতি সম্প্রদায় নির্বিশেষে তার সকলের জন্য উন্মুক্ত করুক। কিন্তু যখন তিনি মহাসভা নেতৃত্বকে এই কথা বোঝাতে ব্যর্থ হলেন, তখন তিনি প্রতিষ্ঠা করেন ভারতীয় জনসংঘ। 21শে অক্টোবর 1951 সালে আজকের ভারতীয় জনতা পার্টি উৎপত্তি তা থেকে। ভারত ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার জন্য বাংলা থেকে অনেক দূরে কাশ্মীরে বিনা পারমিটে একজন ভারতীয়ের প্রবেশের অধিকার কায়েম করতে শ্যামাপ্রসাদ নিজের জীবন বিসর্জন দেন কাশ্মীরের কারাগারে।
কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করে তার আত্মবলিদানকে বর্তমান সরকার মর্যাদা দিয়েছে। শ্যামাপ্রসাদের আদর্শকে রূপ দেবার দায়িত্ব এখন আমাদের, এবং সেজন্য রাজনৈতিক পথ পরিবর্তন একান্ত প্রয়োজন। ২০২১ সালের রাজ্য নির্বাচন তাই এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতীয় জনতা পার্টির সাফল্যের ওপর এ রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করছে। এতক্ষণ আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ, কিন্তু আর নয়। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। আজকের আলোচ্য বিষয় স্মরণে ও নমনে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে একটি মনোজ্ঞ বিশ্লেষণ শুনলাম অধ্যাপক অচিন্ত বিশ্বাসের কাছ থেকে, আরেকটি আলোচনা শুনলাম অধ্যাপক নিখিলেশ গুহর কাছ থেকে। এই দুটি আলোচনাই আমাদের সমৃদ্ধ করেছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে আমাদের জানতে সাহায্য করেছে। এমন একজন ব্যক্তিত্ব যিনি পশ্চিমবঙ্গের জনক ও আমাদের হিন্দু বাঙালি ত্রাতা। পশ্চিমবঙ্গ যে পশ্চিম বাংলাদেশে মিশে যায়নি, সেটি সম্ভব হয়েছে একমাত্র ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন সেজন্যই। বিভিন্ন আলোচনায় তারা এই দুই ক্ষেত্রে, অর্থাৎ রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান তুলে ধরেছে। আমি দুটি উদাহরণ দিয়ে আজকের আমার এই বক্তব্য শেষ করব, যেখানে আমাকে মূল দায়িত্ব দেওয়া হয়েছে যে দুটি বক্তব্যের নির্যাসটুকু আপনাদের সামনে তুলে ধরার। একটি বক্তব্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিভিন্ন ঐতিহাসিক ব্যাখ্যার মধ্যে দিয়ে আমাদের সমৃদ্ধ করেছে যে পশ্চিমবঙ্গের জন্ম বৃত্তান্তের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিভাবে যুক্ত হয়ে আছেন, হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষার যে লড়াই, সেই লড়াইয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিভাবে আমাদের নেতৃত্ব দিয়েছেন। সেই কঠিন সময়ে যখন সমগ্র বঙ্গই প্রায় পূর্ব পাকিস্তান, আধুরা বাংলাদেশে বিলীন হয়ে যাচ্ছিল, সেখানে তিনি বঙ্গের হিন্দু প্রধান জেলাগুলি যাতে কিছুতেই পাকিস্তানে বিলীন না হয়, ভারতবর্ষেই সেগুলি থাকে, সেটি তিনি অত্যন্ত জোরের সঙ্গে উপস্থাপনা করেছিলেন। আজকে আমাদের ক্ষয়িষ্ণু হিন্দু বাঙালি সমাজের ভেবে দেখা উচিত যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিভাবে আমাদের এই নেতৃত্বে দিয়ে সাহায্য করেছিলেন, সমৃদ্ধ করেছিলেন, ঐতিহাসিকভাবে আমাদের পাশে দাঁড়িয়ে সমগ্র হিন্দু বাঙালি জাতিকে রক্ষা করেছিলেন। নিখিলেশ বাবু তার মতো করে দেখিয়েছেন। তিনি বন্দরের আলোচনা নিয়ে এসেছেন, তার নামকরণ নিয়ে এসেছেন, এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিছু প্রাপ্তির আশায় তার এই আত্মত্যাগ করেননি। তিনি কর্মযোগী ছিলেন। তিনি তার আদর্শ তাকে যেদিকে নিয়ে গেছে, নিয়ে এসেছে, সেই পথেই তিনি সাধনা দিয়ে হেঁটেছেন। স্বামী প্রণবানন্দজি মহারাজ তাকে নিয়ে এসেছিলেন এই জনহিতকর কার্যে। তার জপমালার শক্তি তিনি দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাতে। সেটুকুন প্রণাম করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
তার মতো করে এগিয়েছেন। আজকের এই আলোচনা থেকে আমরা যদি সেই কর্মযোগী নিষ্কাম কর্মের যে ধারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লিখে গেছেন সেটি গ্রহণ করতে পারি, আজকের আলোচনাটি শোনা আমাদের ক্ষেত্রে সার্থক হবে। নমস্কার, প্রণাম। আমাদের মধ্যে একটা প্রথা আছে যে সবার অন্তিম লগ্নে একটা ধন্যবাদ জ্ঞাপনের অনুষ্ঠান সম্পন্ন করা। এই উপলক্ষে আজকের এই সুচিন্তিত এবং জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে আমার একটি বক্তব্য যে এই ধন্যবাদ শব্দের মধ্যে বাদ শব্দটি যুক্ত আছে। আমার মনে হয় বাদ শব্দটি না থাকলে আমরা বলতে পারি আজকের এই আলোচনাতে আমরা ধন্য হয়েছি, আমরা ধন্য হয়েছি। সুতরাং কারণ ডক্টর অচিন্ত বিশ্বাস এবং এই ডক্টর নিখিলেশ গুহ, এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, রাষ্ট্রনায়ক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন এবং তৎসঙ্গে ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ তিনি যে আলোচনাটি রেখেছেন, এর পরে আর কিছু বলার থাকে বলে আমি মনে করি না। এই প্রসঙ্গে প্রথমেই আমি আমাদের যিনি এই অনুষ্ঠানের জন্য অনুপ্রাণিত করেছেন সেই ডক্টর সুজিত ধর, এই সুযোগ্যা সহধর্মিনী এই শ্রীমতী মহুয়া ধরকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই। এরপরে আমি ডক্টর অচিন্ত বিশ্বাস এবং এই ডক্টর নিখিলেশ গুহকে ধন্যবাদ জানাই তাদের অতি জ্ঞানগর্ভ আলোচনার বিষয়বস্তু রাখার জন্য। এরপরে আমি অভিনন্দন জানাই বর্তমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পশ্চিমবঙ্গ প্রান্তের সংঘচালক অজয় নন্দী, তিনি স্বাগত ভাষণ দিয়েছেন, তাকে আমি অভিনন্দন জানাই। আমি অভিনন্দন জানাই যিনি আজকের অনুষ্ঠানে সূত্রধর শ্রী অমিতাভ সেন, তাকে আমি ধন্যবাদ জানাই। এবং এরপরে আমি অভিনন্দন অবশ্যই জানাবো ডক্টর স্বরূপ ঘোষকে। তিনি আমাদের অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন এই অনুষ্ঠানটিকে সম্পন্ন করবার জন্য। এবং সর্বশেষে আমি অভিনন্দন জানাই আজকের অনুষ্ঠানে যিনি সম্পূর্ণ ব্যবস্থাটা করেছেন সেই শ্রীমান অনিন্দ্রকে, যে রিতম অ্যাপের মাধ্যমে আমাদের সমস্ত ব্যবস্থাটাকে পরিচালনা করেছেন। আত্মানো মুখ্যত্রাণাম জগদ্হিতায়, for your own salvation you should be the dynamos of divine electricity. When you stand up, thousands around will be full of bliss and ananda. এই কথাটা বলেছিলেন ঋষি অরবিন্দ। আমরা যখন উঠে দাঁড়াবো তখন আমাদের চারিপাশে যারা থাকবে তারা আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। আমরা কারা? সেই আমরা রাষ্ট্রবাদী মানুষ, আমরা হচ্ছি তাদের প্রতিনিধি। তাদের তো একটা মাউথপিস দরকার, বক্তব্য তো রাখার একটা উপায় দরকার। রবীন্দ্রনাথ বলেছেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। কিন্তু এখন তো বাইরে দাঁড়াবার কোনো সুযোগ নেই। এই সুযোগ বিশ্বের সঙ্গে যোগাযোগ করার যে সুযোগ, এইটা করে দিয়েছেন রিতম অ্যাপ এবং ritomBangla.com এই প্ল্যাটফর্ম। আমরা আগে সেমিনার করতাম, আমরা মানে ডক্টর সুজিত ধর ফাউন্ডেশনের যেসব সদস্য এবং বুদ্ধিজীবী
মানুষ যারা আছেন, অধ্যাপক বৃন্দ, আমরা কলকাতায় এবং ডিস্ট্রিক্টে বহু জায়গায় বড় বড় সেমিনার করেছি। সেই সুযোগ এখন আর নেই। কাজে এখনকার সুযোগ হচ্ছে ওয়েবিনার। আমার পোশাক দেখে বুঝতে পারছেন যে আমরা এখন কিভাবে ঘরবন্দি হয়ে আছি এবং হওয়াটাই উচিত। মহাত্মা গান্ধীর আশীর্বাদে, রবীন্দ্রনাথের আশীর্বাদে, রাষ্ট্রবাদী মানুষ সকলের আশীর্বাদে আমরা যারা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি, সনাতন ধর্মে বিশ্বাস করি, আমাদের কাছে একমাত্র বলবার সুযোগ এটা রয়েছে রিতম অ্যাপ প্ল্যাটফর্ম থেকে। আমি ডক্টর সুজিত ধর ফাউন্ডেশনের তরফ থেকে এই রিতম অ্যাপ ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞতা জানাই এবং সেই সঙ্গে ritamBangla.com এই দুটি প্রতিষ্ঠানে যে লক্ষ লক্ষ শক্তিবৃন্দ এবং ভিউয়ার্স রয়েছেন তাদের কাছে আমি একটাই নিবেদন করি, আপনারা এই প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করুন। কারণ রাষ্ট্রবাদী মানুষ যারা ভারতবর্ষকে মা বলে মনে করেন, সনাতন ধর্ম রক্তের মধ্যে এই তত্ত্বগুলো যাদের রয়েছে, তাদের বক্তব্য যদি শুনতে চান তাহলে ritamBangla.com এবং রিতম অ্যাপ এই দুটো প্ল্যাটফর্ম ছাড়া আমাদের বোধহয় আর কোনো উপায় বাকি রইল না। কর্তৃপক্ষ ritamBangla.com এবং রিতম অ্যাপ, এদের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। এই কারণে আমাদের বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, এই বিহরণ করা, এই বিচরণ করা সুযোগ তারা এনে দিয়েছে। আমি এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি কামনা করি। ওম তৎসৎ। ওম হরি ওম জয়স্তু।